আন্তর্জাতিক নারী সপ্তাহের প্রথম দিনে আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যিনি নিজে একজন পৃথিবী বিখ্যাত নৃত্যশিল্পী এবং একই সঙ্গে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী শ্রীমতী ডোনা গাঙ্গুলি। দিদি, আপনাকে আকাশবাণী মৈত্রীর আজকের মহিলাদের আসরে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা ভীষণ জানতে ইচ্ছে করছে তা হলো স্বামীর পরিচয়ে যখন পরিচিত হতে হয় কোথাও গিয়ে, যেহেতু আপনার নিজস্ব একটা পরিচয় রয়েছে, আমার স্বামীর পরিচয়ে পরিচিত হতে ভীষণই গর্ববোধ করি, কারণ হি হ্যাজ রিচ সাচ আ হিউজ লেভেল যে ওনার স্ত্রী বলে কেউ যদি আমাকে পরিচয় দেয় আমার অত্যন্ত ভাল লাগে। আর তার সাথে নাচটা অফকোর্স আমি ছোটবেলা গুরু কেলিচরণ মহাপাত্রের কাছে শিখেছি। আমি বলছিলাম যে তখন কোথাও গিয়ে কি মনে হয় যে নিজের নৃত্যশিল্পী সত্তাটা ঢাকা পড়ে যাচ্ছে? না, কোনোদিন মনে হয় না। ডোনা গাঙ্গুলি একজন বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী। একদম শুরুর দিকে ছোটবেলায় অথবা কিশোরী বেলায় নাচের চর্চার ক্ষেত্রে বা কোথাও অনুষ্ঠান করতে গিয়ে কখনো কোনো বাধা একজন মেয়ে বা একজন নারী হিসেবে বা কখনো কোনো অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি কি হতে হয়েছে যেটা মাঝে মাঝেই হয়, শিল্পের বোধকে কোথাও গিয়ে আঘাত করেছে? হ্যাঁ, মাঝে মাঝেই হয়। লাইক এখন কি হয়, অনেক সময় ভালো ড্রেসিং রুম না থাকলে আমাদের মানে হয়তো জাস্ট একটু হালকা পর্দার কাপড় দিয়ে রেখেছে, তাহলে আমরা ড্রেস চেঞ্জ করবো কি করে? মানে হয় না তো, এতগুলো মেয়ে কি করে ড্রেস চেঞ্জ করবে? কারণ পর্দাটা তো হালকা পর্দা, তো আমরা ওইখানে কি করে ড্রেস চেঞ্জ করবো? বাইরে তো সব লোকেরা দাঁড়িয়ে থাকবে। তো এই ছোটখাটো ব্যাপারে হয়। একবার আমরা দীঘায় গেছিলাম একটা কোনো প্রোগ্রামে, তো সেইখানে একটা আমাদের লোকেদের দাঁড়িয়ে থাকার কথা ছিল আমাদের রিসিভ করার, আমাদের কেউ দাঁড়িয়ে থাকতো, সব অনুষ্ঠানেরই লোকেরা ছিল, কিন্তু আমাদের বলছে ওইখানে যান, ওইখানে যান, ওইখানে যান। তো আমরা ঘুরে 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 বেড়াচ্ছিলাম। আমাদের ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে, ড্রেস চেঞ্জ করার না, মানে আমরা কোথায় গিয়ে, মানে এটা দীঘার কাছাকাছি হচ্ছিল কোথাও, তো আমরা কোথায় গিয়ে উঠবো সবাই জানতো, এখানে বিরাট উৎসব ওটা, তো সবাই জানতো, বাট দেয়ার ওয়াজ নোবডি এসকর্টিং আস টু দ্য প্লেস। তো আধ ঘন্টা ধরে আমরা ওই জায়গাটায় পৌঁছতে পারছিলাম না, মানে ওইখানেই কোনো জায়গা, কিন্তু এক্স্যাক্টলি ওনারা বলছে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। তো ছোটখাটো এরকম অনেক ব্যাপার হয়। তো একজন ফেমাস ডান্সারের অভিজ্ঞতা, কিন্তু যখন আপনি নাচ শিখছেন, যখন ছাত্র জীবনে, সেটা স্কুল লেভেল হোক কলেজ লেভেল হোক, তখন একজন মেয়ে হিসেবে কোনো খারাপ পরিস্থিতি? না, খারাপ পরিস্থিতি ছিল না। স্কুল লেভেলে দেখুন নাচ গান করতাম, এখন আমি কোন লেভেলে নাচটা করতাম সেটা তো স্কুলের টিচাররা বুঝতে পারতো না। যেমন আমি সবাইকে বলি যে তো মানে অনেকে স্কুলের লিভ নিতে অসুবিধা হয়, এখন আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম হয়, রিহার্সাল করতে হয়। তো এখন যখন আমি তখন নিজে স্কুল প্রিন্সিপালকে ফোন করে আমাদের আই টেল দেম দ্য ইম্পর্টেন্স অফ দিস প্রোগ্রাম, মানে কারণ আমরা যে ইম্পর্টেন্স অফ দিস প্রোগ্রামটা, মানে আমাদের না বুঝলে তো স্কুল প্রিন্সিপাল লিভ দেবে না। এই তো এর জন্য আমারও যেই সময় আমি ধরুন অ্যান্টিকুইটি ফেস্টিভ্যাল 2 বছর হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে, হেমা মালিনী এসেছিল, মীনাক্ষী শেষাদ্রি ছিল, 7খানা ইন্ডিয়ার গুরু ছিল, আমার গুরু কেলিচরণ মহাপাত্র ছিল, বিরজু মহারাজজি ছিল, মানে যারা ছিল। এই প্রোগ্রামটা আমি যখন গেছিলাম আমার ভাইস প্রিন্সিপাল আমাকে লিভ দেয়নি, তখন আমি ক্লাস 11-12 পড়তাম। তো তখন আমাকে স্ট্রেট প্রিন্সিপালের ঘরে যেতে হচ্ছিল, সিস্টার এথেনা ছিল, তো গিয়ে বলতে হচ্ছিল যে আমার এই এরকম প্রোগ্রাম আছে, আই হ্যাভ টু গো। তো তখন সিস্টার কার্ড ফার্ড দেখে বুঝেছিল ইটস এ হিউজ প্রোগ্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে হচ্ছে, তো তখন আমাকে লিভ দিয়েছিল। এরকম খুচখাচ ব্যাপার আছে স্কুল সময়। হ্যাঁ, লিভ দিত না, করতো না। তারপরে যখন আমরা লাইভ মিউজিশিয়ান দিয়ে প্রোগ্রাম করতাম, মিউজিশিয়ানরা প্রবলেম ক্রিয়েট করতো। তো এরকম খুচখাচ চলতেই থাকে। বাট কি বলতো, অ্যাট দ্য প্রেজেন্ট লেভেল আমরা জানি এইগুলো ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল জীবনে চলার পথে। হ্যাঁ, মানে বৃষ্টির দিনে আপনি রাস্তা দিয়ে চলতে গেলে একটু গায়ে কাদা ছিটবেই, ওরকম ব্যাপার। সেটা নিজেকে সামলে চলতে হয়। এক্স্যাক্টলি। নাচের একদম শুরুটা তো খুব ছোটবেলায় পণ্ডিত অমলা শঙ্করের কাছে। হ্যাঁ, আমি তখন সবে হাঁটতে শিখেছি, 2-3 বছর বয়স, হয়তো আরো কম। তো আমার একটা কাজিন দিদি ছিল, ওকে মা ঢুকিয়েছিল, তো ওর সাথে আমিও নাচের ক্লাসে যেতাম। তো যেহেতু আমি নাচটা ভালোই বাজতাম হয়তো সেই সময়, তো আই গেস অমলা শঙ্কর আমাকে বলেছিল না, ও আসুক, ও ক্লাস করুক। তো আমি ওর সাথেই ওই খুব ছোট বয়সেই ঢুকে গেছিলাম। আচ্ছা, আর তারপরে গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নাচের তালিম নেওয়া,
তার একটা প্রভাব তো আপনার জীবনের অনেকখানি জায়গা জুড়ে। হ্যাঁ, মানে ওনার কাছে শেখাটাই এখন আমি যেটা শেখাই বা আমি আর যেটা নাচি সবটাই ওনারই শেখানো, আর ওনার কাছে অনেক বছর ধরে শিখছি। তার আগে ওনার একজন স্টুডেন্ট গুরু গিরধারী নায়কের কাছেও কিছুদিন শিখেছিলাম। উনি অমলাশঙ্করের ওইখানেই করাতেন, মানে অমলাশঙ্করের ঘরানায় আমাদের অনেকগুলো নাচ শেখাতো, কথাকালি, কত্থক, ওডিসি। তো ওডিসিটা গুরু গিরধারী নায়কই করতো। তো ওনার কাছ থেকে তারপরে অফকোর্স গুরু কেলচন্দ মহাপাত্রের কাছে সারা জীবন শেখা। সেই প্রভাবটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, এখনো গিয়ে মনে হয় যে গুরুজির কাছে একটু তালিম নেই বা হ্যাঁ, তালিম নিলে ভালো হতো, কিন্তু গুরুজি তো নেই। গুরুজি তো অনেকদিন আগে মারা গেছে। আমি ওটাই বলছি, কোথাও গিয়ে কি হ্যাঁ, কিন্তু ওনারও মিস করি অফকোর্স। মাঝে মাঝে ওনার ছেলে রতিকান্ত মহাপাত্র, উনি গুরু রতিকান্ত মহাপাত্র, উনি মাঝে মাঝে এসে আমাদের বাড়িতে ওয়ার্কশপ নেন, আমাদের স্টুডেন্টদের দেখাশোনা করে। মাঝে মাঝে আমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে ওনাকে জিজ্ঞেস করি, উনি অফকোর্স অনেক হেল্প করেন। আচ্ছা দিদি, এই বছরে আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে মেয়েদের সার্বিক উন্নয়নে যতখানি ইনভেস্টমেন্ট করা সম্ভব, সেটা সরকারি বা বেসরকারি বা ব্যক্তিগত যেভাবেই হোক, যে সমস্ত মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে ধরুন সেই রকম আগ্রহ পাচ্ছে না, সবার ভালো নাই লাগতে পারে পড়াশোনা করতে, তারা যদি মনে করে নাচ গান বা এই ধরনের কোনো শিল্পকলাকে পেশা হিসেবে বেছে নেবে, তাহলে বর্তমান আর্থিক পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? দেখুন, যেটাই করবে মানে ইট ইজ নট নেসেসারি পড়াশোনা করতে হবে। তো আপনি যেটাই করবেন সেটা মন দিয়ে করতে হবে এবং ভালো করতে হবে। মানে আপনি গান গাইছেন কিন্তু আপনার কোনো স্বর মিলছে না, মানে সারেগামা কিছুই যাচ্ছে না, তাহলে তো আপনি উন্নতি করতে পারবেন না। তাহলে আপনি গায়ক কি করে হবেন? মানে ওটা একটা স্বপ্নই রয়ে যাবে। বাট হ্যাঁ, আপনার যদি গলাটা ভগবানের দেওয়া থাকে আর আপনার যদি তার উপরে আপনি রেয়াজ চর্চা করতে পারেন, ভালো কার কাছ থেকে শিখতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনি গানটাকে পেশা নেশা দুটো একসাথে করে ইউ ক্যান বিকাম ভেরি বিগ। আপনাকে ইভেন ডান্স, ইভেন ফর দ্যাট ইনস্টেন্স ক্রিকেট বা স্পোর্টস বা এনিথিং, মানে আপনাকে ওটা ভালো হতে হবে। এই না যে আপনাকে পড়াশোনায় ভালো হতে হবে, আপনি যেটা করবেন বা হাতের কাজ আপনাকে সেটাই ভালো হতে হবে। আপনি যদি ভালো হন অফকোর্স ইউ ক্যান মেক আ মার্ক। এই পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা এমন ভাগ্যবান হন যে নেশাটাকেই তারা পেশা করে নিয়ে এগোতে পারেন। আপনি সেই মানুষদের মধ্যে একজন। এই উপলব্ধিটা কিভাবে কবে এলো যে আপনি নাচটাকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করে নিয়ে এগোবেন? এই অনুভূতি আস্তে আস্তে ম্যাচিওর যখন হলাম আই গেস। আর আমার মনে হয় আমার ছোট বয়সে বিয়ে, মানে বেশ 20 বছর বয়সে। তো তখন আমার মনে হলো, আর তার আগে অফকোর্স এত বড় একজন গুরুর কাছে নাচ শিখতাম, গুরু কেলচন্দ মহাপাত্র। তো আমার মনে হতো নাচটা ইজ ভেরি আমার সাথে ম্যাচ করে। মানে একে তো আমার নাচ করতে ভালো লাগে, তার উপরে কি হয় আমার বাড়িতেই আমার নাচের স্কুল, আমার যেই সব ফেস্টিভ্যালে যাওয়ার দরকার হয় আমি যেতে পারি। আর প্রত্যেক বছর ফেস্টিভ্যালস গুলো হয়। ধরুন এই বছর আমি কোথাও আসতে পারলাম না, এটা আবার পরের বছর হবে, তো আমি পরের বছর গেলাম। তো এরকম ভাবে মানে আমার মনে হয় নাচটা আমার সাথে খুব ম্যাচ করতো সেই সময়। কারণ যেই সময় আমার বিয়ে হয়েছিল সৌরভের পরিবারও খুব ভেরি কনজারভেটিভ ছিল, তো খুব বেশি চাকরি বাকরি করলে হয়তো করতে দিত কিনা আমি জানি না। এখন যদি আমাদের পরিবার ভীষণ মডার্ন, কিন্তু সেই সময় পরিবার, এখন বাচ্চারা বড় হচ্ছে তো অফকোর্স মডার্ন না হয় কোনো উপায় নেই। মানে এক্স্যাক্টলি। তো এটা কি নাতনিদের মুখের দিকে তাকিয়ে, হ্যাঁ মানে এভরিবডি হ্যাজ আ প্রোগ্রেস। তো এই আর কি। কালকে হঠাৎ আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমাকে হঠাৎ জিজ্ঞেস করছো সৌরভ কি কনজারভেটিভ অ্যাটিটিউড। তো আমি বললাম, আমার না মাথায় আসছিল না কি কনজারভেটিভ অ্যাটিটিউড। আমি হঠাৎ বলে ফেললাম যে বলে হয়তো শাড়ির ডাবল আঁচল করো বা এরকম কিছু করো। মানে আমার না মাথায় আসলো, কারণ রিজন ওয়াই, কারণ এখন সানা বড় হয়ে গেছে। এখন যদি বাই চান্স সানা সামনে থাকে আর সৌরভ যদি বলে শাড়িটা এরকম আছে ডাবল আঁচল করো, সানা বলে ওয়াই কেন ওয়াই মা এরকম করবে, নট রিকোয়ার্ড আঁচল নামাও। মানে প্রশ্নটা সানাই এখন প্রশ্ন করতেই হয় না, মানে ইভেন বিফোর, মানে হয়তো আমাকে এইভাবে বেটার লাগতো, কিন্তু এখন বিফোর কোয়েশ্চেন করার আগেই রিজেকশন চলে আসে। যেহেতু আমাদের বাড়িতে এখন অনেক মেয়ের স্নেহাশিসেরও একটা মেয়ে, সো এখন খুব একটা মানে কনজারভেটিভ বর হলেও খুব একটা কনজারভেটিভ টেস্ট দেখাতে অ্যাপ্লাই করতে পারে না। তো ব্যাপারটা কিছুটা ওরকমই না। এই যে ধরুন আপনাদের যখন বিয়ে হলো তখন তো দাদা সাফল্যের চূড়ায়, ব্যস্ততার চূড়ায়, কোথাও গিয়ে হ্যাম্পার হতো না তখন আপনার শিল্পী সত্তা? দাদা যখন খেলতো তখন বেসিক্যালি আমাদের সব ট্যুরে অ্যালাউড হতো না। বোর্ড আমাদের বলে দিত আমরা কোন কোন ট্যুরে যাব, কোন কোন ট্যুরে যাব না। রাদার আমি অনেকটাই সময় পেতাম নিজের নাচ নিয়ে থাকার। আর তার উপরে কি হতো, আমি তো ছোটবেলা, মানে সৌরভ আমার পাশের বাড়ি, তো ছোটবেলা থেকে আমার শ্বশুর বাড়ির বা সবাই জানতো বা পাড়ার সবাই জানতো আমার গুরুজি আসতো, আমি নাচ
করতাম, আমাদের বাড়িতে নাচের একটা চর্চা আছে। তো এর জন্য আর যেহেতু সৌরভ এতক্ষণ সময় বাইরে থাকতো আর আমি নাচ নিয়ে থাকতাম, এর জন্য আমার শ্বশুর শাশুড়ি সেরকম কিছু বলতো না, কারণ দেখতো আমি বোর হয়ে কি করব। তো তারা আপনাকে ছোটবেলা থেকে ওভাবেই দেখে অভ্যস্ত, তো ওরা আমাকে খুব একটা আপত্তিজনক কিছু কোনোদিন মানে করেনি, আর করলেও মানে হয়তো আমি শুনিনি। মানে এখন অনেক বছর, 27 বছর হয়ে গেছে, এর জন্য ইটস লাইক টু লং। এর জন্য আগে প্রথম কি হতো অতখানি মনেও পড়ে না। এই যে প্রায় গোটা পৃথিবী ঘুরে বেড়াতে হতো, যখন পারমিশন দিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তখন তো সেই সময়টাতে তো নাচটা বন্ধ থাকতো। হ্যাঁ একটু, কিন্তু আমি আমার ঘরে রিয়াজ করতাম, মানে আমার ঘরে রিয়াজ করতাম। ওইখানে কোনো জিমের মতো এরিয়া বা স্টুডিও থাকলে ওইখানে প্লে করে রিয়াজ করতাম। মানে সারাদিন ক্রিকেট মাঠে মানে সৌরভ ব্যাট করলে যেতাম, কিন্তু ইন্ডিয়া ফিল্ডিং করলে মানে অত আমি ক্রিকেট দেখতাম না, বা গেলেও যেই সময় মানে হয়তো আফটার লাঞ্চ যেতাম, সকালবেলা নিজের রিয়াজ নাচ প্র্যাকটিস করতাম। রাদার আমি এই কোভিড এর আগে অব্দি প্রত্যেকদিন সকালে 2 ঘন্টা করে রেয়াজ করতাম। কোভিড এর পর থেকে, মানে কোভিড এর সময় একটু লকডাউন হয়ে যাওয়ার পরে এখন যে প্রোগ্রাম থাকে সেই নাচটা প্র্যাকটিস করি, ওই নিজের যে 2 ঘন্টা রেয়াজটা করি না। কিন্তু কোভিড এর আগে অব্দি ইভেন সানাকে আমি প্রত্যেকদিন সকালে স্কুলে ছাড়তাম, লেভেট হাউসে পড়তো, তারপরে হাঁটতাম অনেকদিন, মানে সানার ক্লাস 12 অব্দি আমি 2 ঘন্টা নিজের রেয়াজ করতাম, প্র্যাকটিস করতাম। তারপরে তারপরে আবার রেডি হয়ে ওকে আনতে যেতাম বা অন্য কোনো কাজ করতাম। তো এখন একটু রেয়াজটা কম হচ্ছে, বিকজ একটু পায়ের একটু প্রবলেম হয়েছে, হাঁটুর, আর এখন কোভিডের পরে আই গেস সবাই এনার্জিটা কম। তো এখন ক্লাসও বেড়ে গেছে অনেক, কারণ এখন অনলাইন ক্লাসও হয়। তো প্রত্যেকদিন অনলাইন ক্লাস নিলে ওদের সামনেই তো নাচ করতে হয়, তো অনেকটা নাচটা এমনিও রেয়াজ হয়ে যায়, প্র্যাকটিসও হয়ে যায়। এই যে ক্লাসের কথা এলো, আপনি নিজে একজন নৃত্য প্রশিক্ষক বা নৃত্য গুরু, অসংখ্য সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাকে মিশতে হয়, তাদের সঙ্গে কাজ করতে হয়। এই যে সাধারণের সঙ্গে এত সহজ সরল ভাবে মেশা, সৌরভ গাঙ্গুলির স্ত্রী হিসেবে এটা কি কখনো বাধা হয়ে দাঁড়ায়, বা তারা কি কোথাও আপনার সঙ্গে মিশতে গিয়ে একটু হেজিটেট করে? আমার মনে হয় না। উল্টো দিকে যারা থাকেন, আমি ওরা কি চিন্তা করে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার এই চিন্তাধারাটা কোনোদিন, মানে আমি কোনোদিন এটা নিয়ে চিন্তাও করিনি, আপনি যেটা জিজ্ঞেস করলেন। বাহ বাহ বাহ, বেশ। এবারে একটু জিজ্ঞাসা করবো যে একটা প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর ভূমিকা অনস্বীকার্য, ঠিক তেমনি উল্টোটা, একজন সফল নারীর সাফল্যের পেছনে একজন পুরুষের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? দেখুন, সৌরভকে তো আমি খুব ছোটবেলা থেকে জানতাম, বিফোর হি ওয়াজ আ ক্রিকেটার। তো অবভিয়াসলি ওর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। তারপরে অফকোর্স স্বপ্নটা আরও বেশি রীতিমতো ইট ওয়াজ আ ফেরি টেল, কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিমে যে এত বছর খেলবে, তারপরে যে ইন্ডিয়ান ক্যাপ্টেন হবে, তারপরে যে অফকোর্স সিএবি প্রেসিডেন্ট হবে, বিসিসিআই প্রেসিডেন্ট হবে, মানে এটা ইট লুকস লাইক আ ড্রিম ফেরি টেল। তো এর জন্য যখন ছোট ছিলাম সেটা কখনো চিন্তা করতাম না। তো আমার মনে হয় দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সো সাকসেসফুল মেক্স মি ভেরি ভেরি প্রাউড। আর ও এত কাজে ব্যস্ত থাকে, তো অফকোর্স আমি যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, প্লাস আমরা যে নাচটা করে একটা লেভেলে পৌঁছতে পেরেছি, যে কোনো ভালো প্রোগ্রাম হলে বা কলকাতায় কিছু হলে আমাদের ডেকে পাঠানো হয়, সেটাও আমাদের জন্য ভীষণ গর্বের। আর ওইখানে যে আমরা পৌঁছতে পেরেছি তার জন্য লাইক আই উড থ্যাংক মাই গুরুজি অ্যান্ড লর্ড জগন্নাথ, যে আমরা ওইখানে পৌঁছতে পেরেছি। সংসারের প্রতিটি ক্ষেত্রেই একজন নারী হিসেবে আপনি সমানভাবে সফল, একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, একজন সিস্টার ইন ল হিসেবে, একজন পুত্রবধূ, একজন গুরুজি, সমস্ত সংসারের প্রতিটা ক্ষেত্রে। আমার মনে হয় হয়তো সবাই বলতে পারে এইটা আরো চায়, মানে এভরিবডি নিডস মোর টাইম, কিন্তু আমি যেটা পারি আমি ওটা করি। আমি বলছিলাম যে এতগুলো ভূমিকার পাশাপাশি আপনার স্বপ্নের প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরি, যার আপনি প্রাণ প্রতিমা, কি করে সামলান এত কিছু, যেটা শুনে আমার শ্রোতা বন্ধুরা ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, আমাদের অবাক লাগে। যে কোনো একজন নারীর তো ডিফারেন্ট ভূমিকা থাকেই। আগে তো মেয়ে থাকে, তারপরে ওয়াইফ হয়ে যায়, তারপরে অফকোর্স যখন ওয়াইফ হয় তখন অফকোর্স আরো রিলেশনস থাকে, তখন পুত্রবধূ হয়ে যায়, মানে অফকোর্স আমার ফর মাই ফাদার এন্ড মাদার ইন ল আমি পুত্রবধূ হয়ে যাই। তারপরে তো বাচ্চা কাচ্চা হলে ইউ বিকাম আ মাদার। আর ডান্সার তো ছোটবেলা থেকে আমি ছিলামই, তারপরে অফকোর্স অনেক স্টুডেন্ট হলে ইউ বিকাম আ গুরু। তো আর তো এইগুলো কি বলতে, এইগুলো লাইক সবাই ডিফারেন্ট ক্ষেত্রে করে। একটা মানে আই উড সে ইফ দের ইজ আ উইশ, মানে তোমার যদি করতে ইচ্ছে করে দের ইজ আ ওয়ে আউট, মানে ইউ ক্যান অলওয়েজ ডু ইট। এই আর কি। এতগুলো সত্তার মধ্যে আপনি নিজে কোন সত্তাটাকে এগিয়ে রাখবেন?
আগে তো মায়ের সত্তাটা, কারণ আগে সানার কিছু হলে আগে নিজের মেয়েকে দেখতে হয় সবকিছুর আগে, একদম। আর তারপরে অফকোর্স এখন হ্যাঁ মানে ডান্সটা তো সারা মন জুড়ে থাকে, মানে ইউনো ডান্সটা মেক্স মি, মানে আই উড সে সংসার টংসার করে যখন ইউ বিকাম ভেরি টায়ার্ড, ডান্সের ক্লাসে যখন আমি আসি তখন এই বাচ্চাদের সাথে থাকলে, ওদের গল্প করলে, ওদের, আর আমরা তো বাচ্চাদের শেখাই, বড় মানে মিডল এজের মেয়েদের শেখাই, বাচ্চারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, তো এই সব মিলিয়ে টিলিয়ে বেশ দিনটা বেশ ভালোই কাটে, মানে আর কি হয়, ইট রিলিভস আস ফ্রম আওয়ার টেনশন, মানে ফ্রম দ্য প্রেশার, এই আর কি। তার মানে ডোনা গাঙ্গুলির কথা অনুযায়ী উনি সবার আগে সানার মা। এক্স্যাক্টলি, আর আই গেস সব মারাই তাই, আগে যদি বাচ্চা হয়ে যায়, আমার ওয়ান্স ইউ বিকাম আ মাদার, আগে সন্তানকে তো মানে দেখতেই হয়। একদম। সানা নাচের প্রতি কতটা ইন্টারেস্টেড? ও ভীষণ ভালো নাচে, মানে খুবই ভালো নাচে, মানে ও যদি একটা স্টেপ করে, আমি যদি একটা স্টেপ করি, ও স্টেপটা দেখতে সুন্দর লাগে আমার থেকে বেশি, কিন্তু ওরা তো আমার মতো অত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ও নাচটা মানে সামহাউ অ্যাট দ্য প্রেজেন্ট করে না, কিন্তু ও যেদিনকে চায় ও নাচে ফিরে আসতে পারে, কিন্তু ওভারঅল শি ইজ আ গিফট। আই ওয়াজ নট এ গিফটেড ডান্সার, আই হ্যাড টু ওয়ার্ক ফর মাই ডান্স, মানে ধরুন একটা পা আমাকে অনেককে ওটা বারবার হাত ধরে ওটাকে 50 বার করে রেয়াজ করতে হয়, যেমন আমার গুরুজি যখন আমাকে শিখিয়েছে, আমাকে একটা কলসি ধরে আমাকে 50 বার ঘরে ঘুরিয়েছে, তো তাহলে যাতে কলসির মুভমেন্টটা হয়। বাট সানার কিছু কিছু জিনিস ইজ গিফটেড, মানে ওকে বোঝা যায়, মানে ও যখন নাচ করে ওকে বোঝা যায় যে ভগবানই ওকে দিয়েছে, কিন্তু ওটা ও চর্চা করে না, রেয়াজ করে না। যদি কোনোদিন ওর ইচ্ছা হয় রেয়াজ করতে পারে, তখন আই এম শিওর শি উইল বিকাম আ ফ্যান্টাস্টিক ডান্সার বিকজ শি ইজ গিফটেড। কোথাও গিয়ে নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি চান যে তার সন্তানও উত্তরাধিকার সূত্রে? না, আমার প্রচুর ভালো ভালো স্টুডেন্টস আছে যারা আমার থেকে ভালো নাচে, আর আমার ক্লাস, যেমন আপনি বললেন এত কি করে ম্যানেজ করেন, অ্যাট দ্য প্রেজেন্ট আগে আমার একটু প্রবলেম হতো, কারণ আগে আমার অত স্টুডেন্টরা তৈরি হয়নি, কিছু হয়নি, কিন্তু এখন আমার অনেক বড় বড় ভালো ভালো স্টুডেন্টস আছে, কিছু কিছু স্টুডেন্টস আমার থেকেও ভালো নাচে, তো এর জন্য আমি ওদের ওপর নিশ্চিন্তে আমার ক্লাস ফেলে আমি যেতে পারি। আর আমার যে স্টুডেন্টরা আছে তারা রাদার আমাকে কোনো কমপ্লেনও করে না, আমি যাদেরকে ছেড়ে, মানে যখন আমি বিদেশে ধরুন সানার সাথে ঘুরতে যাই, আমি যাদের ওপর ক্লাস ছেড়ে দিয়ে যাই, কোনো স্টুডেন্টরা কমপ্লেনও করে না যে কেন ওদের ওপর ক্লাস ছেড়ে দিয়ে গেছে, তার মানে ওরা নিশ্চয়ই আমার থেকে ভালো শেখায়, তো এর জন্য কেউ কমপ্লেন করে না। আর আমি ক্লাসে থাকলে তো, আমি যখন কলকাতায় থাকি, ইটস মাই প্যাশন, আমি ক্লাস করি যাই হোক। মানে আমার শাশুড়ি এই লাস্ট 2 উইকস হসপিটালে ছিল, কিন্তু আমি ক্লাসে ছিলাম, মানে ক্লাসের সময়টা আমি বাড়ি ফিরে আসতাম ক্লাস করার জন্য, তো ক্লাসে সবসময় আমি থাকি, মানে আমার থাকার চেষ্টা লাগে, কারণ আমার মনে হয় এই এত হসপিটালের টেনশন, এত কিছু, মানে ক্লাসে এলে টেনশন ফ্রি লাগে, আর মানে আই গেট রিফ্রেশড অ্যাকচুয়ালি, মানে বেশ ভালো, আবার এনার্জি পাই, মানে এই আর কি। এবারে যে কথাটা খুব জানতে ইচ্ছে করে, যে বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি একজন কন্যা সন্তানের মাও। কোনো বিখ্যাত বাবা মায়ের সন্তান যদি এই নাচ গান এই ধরনের শিল্পকলাকে ধরুন বেছে নিতে চাইছেন, কিন্তু তিনি ততটা বিখ্যাত হতে পারছেন না বাবা মায়ের মতো, বা তার যেটা এক্সপেকটেশন ততখানি বিখ্যাত হতে পারছেন না, তখন তো সেটা সেই বাচ্চাটার ওপর বা সেই সন্তানের ওপর একটা মানসিক প্রভাব ফেলে। তখন সেই লড়াইয়ে একজন মা একজন মেয়েকে কিভাবে সামলাতে পারেন, বা একজন মায়ের কিভাবে একজন মেয়ের পাশে সেই সময় দাঁড়ানো উচিত? কিছুটা ডিপেন্ড করে মানে তোমাদের পরিবারের কেমন আর্থিক পরিস্থিতি। তুমি যদি সাপোর্ট করতে পারো যে তোমার মেয়ে যদি অত মানে একটা কিছুতে সাকসেসফুল না হয় কিন্তু প্যাশনটাকে রেখে যেতে চায়, আপনাদের যদি ইকোনমিক কন্ডিশন ভালো থাকে তাহলে রেখে দেওয়া যেতেই পারে মেয়েটাকে। আর যদি মনে হয় না ইকোনমিক কন্ডিশন অত ভালো না, তখন অন্য কোনো চাকরি বাকরির দিকে যেতে হয়। কারণ দেখুন, সবাই তো আর লতা মঙ্গেশকর হতে পারবে না, বা সবাই তো আর মানে সবাই তো গলাটা ওরকম হতে পারবে না, সবাই তো আর সচিন তেন্ডুলকর হতে পারবে না, মানে ইউ হ্যাভ টু বি গিফটেড। বাট সেটাকে তুমি যদি চেষ্টা করতে না দাও, তাহলে আমরা বুঝবো কি করে যে তুমি সচিন তেন্ডুলকর হবে না, লতা মঙ্গেশকর হবে না, বিরজু মহারাজ হতে পারবে? মানে তোমাকে তো সেটা ওনাকে চেষ্টা করতে দিতে হবে। বিরজু মহারাজজিও তো একদিন ছোট ছিল। কারো বাবা মা যদি আর্থিক কন্ডিশন ভালো থাকে, মেয়ে ছেলেদের টানতে পারে, আমি শুধু এটা মেয়েদের ক্ষেত্রে না, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, যদি টানতে পারে তাহলে 10 বছর 15 বছর একটা প্যাশনে লেগে থাকতে পারে। আর যদি মনে হয় আর্থিক কন্ডিশন ভালো নেই, তাহলে 5-6 বছরে যদি কিছু না হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর দিস থিং এন্ড গো টু আ ডিফারেন্ট লেভেল অল টুগেদার। তাহলে আপনি বলছেন যে যদি এরকমটা কখনো হয় যে কোনো সন্তান সে তার লক্ষ্য পূরণে এগোতে পারছে না, সে যেভাবে হোক, তখন তার মানে মা তাকে কিভাবে সাপোর্ট দেবে? মেন্টাল সাপোর্ট বোঝাতে হবে যে যেমন আমি সানাকে, দেখুন সানা তো নাচে না, আমি সানাকে ফোর্স করিনি,
ও পড়াশোনার দিকে গেছে, ও যখন চাকরিতে কালকে ওরকে সবাই খুব প্রশংসা করেছে, তো ও যখন ওটা পাঠায়, আই টেল হার দ্যাটস ভেরি গুড, বাট ও জাস্ট গ্র্যাজুয়েশন করে চাকরিটা পেয়েছে, বাট আই টেল হার না তুমি মাস্টার্সও করো, মানে আমি যখন ওকে বলি মাস্টার্স করো, তখন ও আমাকে বলে মা বড় বড় ইউনিভার্সিটিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার হয়, বাট আমি ওকে বলি যে তুমি তোমার লাইক শুধু চাকরি করো না, তোমার যদি যখন দরকার হয় তুমি ইউ টেক আ লিভ ফ্রম ইয়োর অফিস অ্যান্ড দেন ডু ইয়োর মাস্টার্স অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য অফিস, ইউল বি রেসপেক্টেড মোর। সো এরকম একটা ব্যাপার হয়, তো দ্যাট ইজ হাউ আই এনকারেজ মাই ডটার। আমি জানি না অন্য লোকেরা কীভাবে এনকারেজ করবে, লাইক যেইটুকু আমি গুরু হিসেবে বলতে পারি, দেখুন সবাই নাচ হয় না, কিন্তু নাচটাকে ধরে রাখলে 10-15 বছর একটা লেভেল অবধি পৌঁছানো যায়, কিন্তু অনেক লোক আছে যারা 10-15 বছর ধরে রাখার পরেও সামহাও আমার মনে হয় ওরা অত রেয়াজ করে না, তার জন্য পারে না। তুমি যদি দেখো সব কিছু মিলিয়ে তুমি ওই জায়গায় পৌঁছতে পারছো না, মানে সবাই হয়তো ক্রিকেট খেলার প্যাশনেট, বাট অনেকেই ইচ্ছে হয় সৌরভ গাঙ্গুলি হওয়ার, কিন্তু অতখানি হয়তো দে আর নট গিফটেড, লাইক অতখানি পেরে ওঠে না ব্যাট বল নিয়ে, তার মানে তোমার ক্রিকেটটা হবে না। So if you are financially stable, you can continue বা play at a certain level. মানে আমরা তো দেখি ডিফারেন্ট অকুপেশনের লোক ডিফারেন্ট কাজ করে। শ্রাবণী দি আগে লিখতো, এখন গান করে। একদম রূপদি বোধহয় আগে ভালো তবলাও বাজাতো, হতে পারে, কিন্তু ওটা প্রফেশন হিসেবে নেয়নি হয়তো। মনোরমা বলে একটা কাগজ ছিল হয়তো, ওইখানে লিখতো, মানে আমি জানি কারণ আমার একটা রিভিউ, আমি যখন আমেরিকায় গেছিলাম আমার রিভিউ লিখেছিলেন উনি, তো এর জন্য আমি ওটা মানে আমি জানতাম উনি ওই কাগজে উনি করেন। তারপরে অফকোর্স নাও শি ইজ আ ফুল প্রফেশনাল সিঙ্গার, মানে এর জন্য দেয়ার আর মেনি পিপল, অনেক সিঙ্গাররা পলিটিক্সে জয়েন করে নিয়েছে, তো পিপল চেঞ্জ দেয়ার অকুপেশন। সো ডিপেন্ড করছে এই অকুপেশনে তুমি যদি না থাকতে পারো, ইউ ক্যান চেঞ্জ ইয়োর অকুপেশন। 2024 নতুন বছরে আমরা সবে পা দিয়েছি, 3 মাস হলো। নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি এবং তার দীক্ষা মঞ্জুরির আগামী দিনের পরিকল্পনা কি, ভাবনা কিভাবে পেতে পারি? আমরা সেরকম ভাবে ভাবি না, মানে আমাদের যেটা সামনে আসে, যেটা করতে ইচ্ছে করে করি। আমাদের কিছু অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, যেমন আমাদের হোলি থাকে, আমাদের সরস্বতী পুজো থাকে, আমাদের কিছু নিজেদের প্রোগ্রাম থাকে, ওইগুলো আমরা রেগুলার করতে থাকি। আর যেমন প্রোগ্রাম করার ইচ্ছে হয় বা যেমন মনে হয় এটা করা উচিত, আমরা ওরকম করি। বা যেখান থেকে কোনো জায়গায় হয়তো কল আসে আমাদের নাচার জন্য, আমরা সেইখানে নাচতে যাই, এরকম মানে সেরকম পরিকল্পনা করে, মানে অনেকদিন আগের থেকে অত চিন্তা ভাবনা করি না। আচ্ছা, আন্তর্জাতিক নারী সপ্তাহের প্রথম দিনে বসে এই পৃথিবীর সমস্ত নারীদের জন্য চূড়ান্ত সফল একজন নারী ডোনা গাঙ্গুলি, কি উপদেশ, কি পরামর্শ, কি বার্তা দেবেন? আমার মনে হয় না আমি চূড়ান্ত সফল, বাট আমার মনে হয় আমি যেটা করতে চাই, মানে যেহেতু জগন্নাথের নাচ করি, জগন্নাথের দয়ায় আমার মনে হয় সেটা জগন্নাথ আমাকে করতে দিয়েছে। সো আই এম ভেরি হ্যাপি। আর ওটা করতে করতে উইভ কাম টু আ লেভেল যেখানে লোকেরা হয়তো আমাদের নাচটা অ্যাপ্রিসিয়েট করে, সবাইকে আমরা মন দিয়ে শেখাই, বিকজ ইটস নট, এটা পেশার থেকে নেশাটা বেশি। তাই নেশার ক্ষেত্রে আই মেক শিওর, ধরুন আমাদের যদি 200 জন স্টুডেন্ট যদি নাচে, আই মেক শিওর প্রত্যেকটা 200 জন স্টুডেন্টের ভেতরে সবাই যাতে সোলো করতে পারে ওই নাচটা, মানে এমন কেউ নেই যে কাউকে দেখে নাচবে। আমার মনে হয় ওটা চুরি করা বলে, তো আমি সবাইকে বলি চোরের মতো নেচো না, নিজে নাচবে, তোমাকে যাতে সবাই দেখে নাচে। আই উড সে জাস্ট এনজয় ইয়োর লাইফ, লিড ইয়োর লাইফ নাইসলি। যেটা করতে ইচ্ছে হয় ওটা করো, মনকে খুশি রাখো, তাহলে অন্য লোকেদের এবং কাজকেও খুশি রাখতে পারবে। চলার পথে কোনো বাধা এলে জাস্ট আসবে, যে কোনো প্রফেশনে আসবে। আমাদের ওয়েদারে হয়, কোনোদিন সানি ডে হয়, কোনোদিন রেনি ডে হয়, কোনোদিন বিদ্যুৎ দেয়, কোনোদিন ঝড় দেয়, তো ঝড় তো আসবেই জীবনে। তো যেদিনকে তোমার বাজে সময় আসবে, ইউ হ্যাভ টু জাস্ট গিভ ইট টাইম এন্ড জাস্ট সি যে টাইমটা পেরিয়ে যাবে। এতক্ষণ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য দিদি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, আমার এসেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।